দেশের সেই বীর সন্তান যার জন্য স্বাধীনতা, যার লড়াইয়ের জন্য আজ আমরা নিজেদের স্বাধীন বলতে পারি, সেই নেতাজির জন্মদিনে ফিরে দেখা নেতাজিকে ঘিরে রাজনীতি এবং একটি এক্সক্লুসিভ প্রতিবেদন। সেই এক্সক্লুসিভ প্রতিবেদন শুরু করার আগে প্রতি বছর নেতাজির জন্মদিনে কিছু বিতর্ক হয়, কিছু রাজনৈতিক ঝড় ওঠে, করেন আমাদের এখনকার প্রজন্মের নেতারাই। নেতাজির সঙ্গে গান্ধী পরিবারের নাম না অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। মহাত্মা গান্ধীর সঙ্গে নেতাজির যে বিবাদ ছিল সে কথা নতুন নয়। পণ্ডিত জওহরলাল নেহেরু নিশ্চয়ই বড় মাপের নেতা, বড় মাপের দেশপ্রেমী, কিন্তু নেতাজিও কোনো অর্থে কম নয়। আজ যদি ইতিহাসে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর কথা আমরা এত গর্বের সঙ্গে পড়ি, তখন নেতাজির কথাটাও এত গর্বের সঙ্গে পড়া, মনে রাখা দরকার। কারণ এই ভদ্রলোক প্রথম কোহিমাতে ব্রিটিশ ফৌজকে হারিয়েছিল, প্রথম স্বপ্ন দেখেছিল স্বাধীন ভারতের, প্রথম ভারতের সেনা গড়েছিল। এই বাংলার ছেলে, এই বাংলার সন্তান ভারতকে একা চ্যালেঞ্জ করেছিল। কোনো কংগ্রেস নয়, কোনো বড় ফৌজ নয়, একা নেতাজি। আর তাকে নিয়ে আজ তার জন্মদিনে রাহুল গান্ধী একটি পোস্ট করেন এবং সেই পোস্ট ঘিরে বিতর্ক। নেতাজির ছবির নিচে তার জন্ম এবং মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন রাহুল গান্ধী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর তারিখ 18ই অগস্ট 1945 সাল, এমনটাই উল্লেখ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরেই পোস্টের তীব্র প্রতিবাদ করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রাহুলের পোস্টের তীব্র বিরোধিতা করেন এই বিজেপি সাংসদ। প্রথমে এখন যেটা দেখছেন তা হলো নেতাজি নিয়ে রাহুল গান্ধীর সেই পোস্ট এবং তার পোস্টের সমালোচনায় সুকান্ত মজুমদারের পোস্ট। কিন্তু পোস্টেই শুধু ব্যাপারটা থেমে থাকেনি। সুকান্ত মজুমদার রাহুল গান্ধীর এই পোস্টের পর সরাসরি এসে মন্তব্য রেখেছেন, সরাসরি এসে তিনি বক্তব্য রেখেছেন। কি বললেন সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদার বলছেন যে 18 তারিখ নেতাজি মারা গিয়েছিলেন, এই তথ্য রাহুল গান্ধী পাচ্ছে কোথা থেকে? এই তথ্য সামনে এনে কোথাও অপমান করছেন গোটা দেশকে, গোটা দেশবাসীকে রাহুল গান্ধী। শুনুন। এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে উইশ করতে গিয়ে বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধী যেভাবে নেতাজির মৃত্যুদিন ঘোষণা করে দিলেন ওনার পোস্টে, অত্যন্ত এটা বেদনাদায়ক এবং দুঃখজনক। কারণ এক একটি কমিশন, যে কমিশনগুলো গঠিত হয়েছিল নেতাজির মৃত্যু রহস্য নিয়ে, তারা এক একটি মত দিয়ে গেছে। লাস্ট যে কমিশন মত দিয়েছেন তাতে ওই দিন নেতাজির মৃত্যুদিন নয় বলে মত দেওয়া আছে। তারপরেও বিরোধী দলনেতা, অর্থাৎ এই দেশের মহান দেশের বিরোধী দলনেতার মতো পদে বসে থাকার পর রাহুল গান্ধী যে কাজ করেছে, রাহুল গান্ধী যে অন্যায় করেছে, তার জন্য নেতাজি প্রেমীদের কাছ থেকে, নেতাজির কাছ থেকে এবং ভারত রাষ্ট্রের কাছ থেকে তার ক্ষমা চাওয়া উচিত, কারণ এটা নেতাজির অপমান। সুকান্ত মজুমদার যখন এই কথাটা বললেন তখন একটা কথা স্পষ্ট করে বলা দরকার, সুকান্তবাবু বড় রাজনৈতিক নেতা, বড় রাজনীতিবিদ, কেন্দ্রীয় মন্ত্রীও বটে। ফ্যাক্টস ঠিক রাখতে হবে তো। যে তৃতীয় কমিশনের কথা উনি বলছেন, জাস্টিস মুখার্জি কমিশন, জাস্টিস মুখার্জি কমিশন তার রিপোর্টে ঠিক বলেছিলেন যে হয়তো মৃত্যু সেভাবে হয়নি, প্লেন দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। তবে সমস্যা হলো সেই রিপোর্টকে মান্যতা দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। ইউপিএ সরকার জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্টকে ধূলিসাৎ করে দিয়েছিল। তার আগে দুখানা কমিশন বসেছিল, খোসলা কমিশন এবং শাহনওয়াজ কমিশন। খোসলা কমিশন এবং শাহনওয়াজ কমিশন দুটো কমিশনই কিন্তু শিলমোহর দিয়েছিল প্লেন ক্র্যাশে মৃত্যুর তথ্যের। তবু এখনো পর্যন্ত সরাসরিভাবে, সরকারিভাবে আমরা জানতে পারিনি বাংলার সেই বীর সন্তান, দেশের সেই বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল, কবে হয়েছিল, কোন পরিস্থিতিতে হয়েছিল। এই প্রশ্নের উত্তর আমরা আজও খুঁজছি। কিন্তু জানেন কি, এই প্রশ্নের উত্তর এর অনেক আগে পাওয়া সম্ভব ছিল। যে মুখার্জি কমিশনের রিপোর্টকে ইউপিএ 2 সরকার ধূলিসাৎ করে দিয়েছিল এবং ইউপিএ 1 সরকারও ধূলিসাৎ করে দিয়েছিল, সেই মুখার্জি কমিশন বারবার লড়ে গিয়েছিলেন নেতাজির সত্য সামনে আনার জন্য। সেই মর্মে যাব, কিন্তু তারপর আরেকটা আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি। প্রেজেন্ট নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, বিজেপি সরকার কেন্দ্রে 2017 সালে একটি মস্ত বড় ভুল করে বসেছিলেন। ভুল নাকি ওভারলুক সেটা আমরা কমেন্ট করব না, সেটা সরকারই বলতে পারে।
সায়ক সেন নামে এক বাঙালি আরটিআই করে প্রশ্ন করেন, নেতাজি কবে মারা যান? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই, সেই রাইট টু ইনফরমেশনে তিনি এই প্রশ্নটা কেন্দ্র সরকারের কাছে করেন এবং কেন্দ্র সরকারের অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কিংবা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক সেই আরটিআই এর জবাবে লেখেন 2017 সালে নেতাজির মৃত্যু হয়েছিল 18ই আগস্ট 1945 সাল। যে তারিখ আজ রাহুল গান্ধী লিখেছেন, কেন্দ্রের জবাব, আরটিআই এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের জবাব, সেই তারিখ উল্লেখ করেছিল এবং তারপর বড় সড় বিতর্কের মধ্যে পড়া হয়েছিল। তারপর বড় সড় বিতর্ক তৈরি হয়, যারা এই তথ্য মানতে চান না তারা রীতিমতো পথে নামেন এবং কোথাও ঢোক গিলতে হয়েছিল কেন্দ্র সরকারকে। তবে একটা প্রশ্ন উঠে, জানেন, বারবার নেতাজির এই রহস্য জিইয়ে রেখে পলিটিক্যাল মাইলেজ কারা তুলছে, কেন তুলছে এবং কেনই বা এই প্রশ্নের উত্তর আজকে স্বাধীনতার এত বছর পরেও আমরা পেলাম না? আমরা সেই পর্বে যাব। মুখার্জি কমিশন তার রিপোর্টে কেন লিখেছিলেন নেতাজির মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে, সেই মর্মেও যাব এবং মুখার্জি কমিশন ঠিক কি কি চিঠিপত্র সামনে এনেছিলেন সেগুলোতেও যাব। কিন্তু তার আগে সুজন বাবু কি বলছেন এবং কুণাল ঘোষ কি বলছেন রাহুল গান্ধীর এই মন্তব্য নিয়ে, সেটাও দেখা জরুরি। প্রথমে সুজন চক্রবর্তী এবং তারপর কুণাল ঘোষ। রাহুল গান্ধী আজকে টুইট করে নেতাজির জন্মদিন এবং মৃত্যুদিন দুটোকে উল্লেখ করেছেন। আমি এটাকে বেঠিক বলে মনে করি, এবারে ঠিক কাজ করেননি। কংগ্রেস কখনোই কোনোদিনই নেতাজিকে গুরুত্ব দেয়নি, দিতে চায়নি। রাহুল গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে টুইট করেছেন বা এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন, সেখানে একটি বড়সড় ভুল রয়েছে। রাহুল গান্ধীর পোস্টে নেতাজির মৃত্যুর তারিখ উল্লেখ করা রয়েছে। কোনো অবস্থাতেই এটা হতে পারে না, কারণ আমাদের সুভাষচন্দ্র বসু নেতাজি, তার অন্তর্ধান রহস্য যার কোনো গ্রহণযোগ্য ফয়সালা হয়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বা তৎকালীন কংগ্রেসের ভূমিকা নেতাজির প্রসঙ্গে যা ছিল, রাহুল গান্ধী তার ধারাবাহিকতা রেখে তিনি মৃত্যুদিন কেন বলছেন? একেবারে এই প্রশ্ন তো আমাদেরও। রাহুল গান্ধী আজকে যে ভুল করছেন, সেই ভুল কেন? কেন কোনোবারই কংগ্রেস নেতাজির এই উত্তর, এই প্রশ্নের উত্তর সামনে আনার জন্য কোনো রকম গা করেনি? শেষ যে কমিশন হয় জাস্টিস মুখার্জি কমিশন, 1999 সালে এই কমিশন বাজপেয়ীজি অর্থাৎ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার নেতৃত্বে শুরু হয়। এই কমিশন শেষ হয় কবে জানেন? 2005 সালে। 1999 থেকে 2005 সালে তাদের তদন্তর পর জাস্টিস মুখার্জি কমিশন যে রিপোর্ট পেশ করে, সেই রিপোর্টে বলা হয়েছে যে হ্যাঁ, নিঃসন্দেহে নেতাজির মৃত্যু ঘটেছে, তবে সেটা এই এয়ারফিল্ডে প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে তেমন মানার কোনো তথ্য তারা পাননি। একই সঙ্গে বলা হয় যে নেতাজি মৃত্যু কোথায় হয়েছে কোথায় হয়নি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রিপোর্টের শেষে বলা হয় যে নেতাজির মৃত্যু সেই সময় সেই এয়ারবেসে হয়েছিল, তার কোনো প্রমাণ মুখার্জি কমিশন অন্তত পায়নি। এই রিপোর্টকে ইউপিএ 1 সরকার এবং ইউপিএ 2 সরকার ধূলিসাৎ করে দেয়। এবার প্রশ্ন হচ্ছে, আজকেও এই প্রশ্ন উঠছে, রেনকোজি মন্দিরে, জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্য রাখা রয়েছে, সেই চিতাভস্য কার? সেই চিতাভস্য যদি নেতাজির হয়, তাহলে তা কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে না এবং সেটা কার, সেটা জানবো কিভাবে? কেন রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্যের ডিএনএ পরীক্ষা করা গেল না এত বছর পরেও? সরকারি নথিতে রয়েছে চিতাভস্যের ডিএনএ টেস্টের জন্য এই রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত সমস্ত রকম ব্যবস্থার সম্মতি দিয়েছিলেন। একমাত্র এই পরীক্ষা, এই ডিএনএ পরীক্ষা থেকেই নেতাজিকে নিয়ে ওঠা ধোঁয়াশার অবসান ঘটানো যায় কিংবা ঘটতে পারে। সিসিএমবি বা সেন্টার ফর সেলুলার মলিকিউলার বায়োলজি সরকারি সংস্থা একটি, তারা একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠিতে পরিষ্কার জানানো হয় চিতাভস্য থেকে ডিএনএ পরীক্ষা সম্ভব। বারবার সরকারকে চিঠি লেখে মুখার্জি কমিশন, তারপরেও কংগ্রেসের ইউপিএ সরকার তাদের টালবাহানার জন্য বারবার এই ডিএনএ টেস্ট পিছিয়ে যায়।
শেষে বাধ্য হয়ে ডিএনএ টেস্ট ছাড়াই 2005 সালে রিপোর্ট জমা দিতে বাধ্য হয় কমিশন। প্রশ্ন হচ্ছে, এতদিনে আজও এই ডিএনএ টেস্ট সম্ভব হলো না কেন? অটল বিহারী বাজপেয়ী, তারপর মনমোহন সিং, সরকার চেষ্টা করেছিল, তবে সরকারের মেয়াদ ঠিক যখন শেষ হয় এই চেষ্টাও ধামাচাপা পড়ে যায়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দুবার জাপান গিয়েছেন, একবার গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় এবং একবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে। তবু এই ডিএনএ টেস্ট আজও হয়নি। নেতাজির পরিবার বারবার দাবি তুললেও এতদিনেও ডিএনএ টেস্ট হলো না। কেন হলো না কেউ জানে না। কেন সেই চিতাভস্ম রেনকোজি মন্দির থেকে ভারতে আনা গেল না কেউ জানে না। কমিশনের তরফে টেস্টের দাবি তোলা হয় বারবার। জাপানের রেনকোজি মন্দিরের সম্মতি পাওয়ার পরেও, সিসিএমবি টেস্ট করা সম্ভব জানানোর পরেও কেন সরকারি টালবাহানায় আজও সেই টেস্ট হলো না, এর উত্তর কিন্তু কেউ কারো কাছে নেই। এই সব টেস্ট যদি হতো, সেদিন যদি ডিএনএ টেস্ট করা যেত, তাহলে এই জল্পনার অবসান হতো। টালবাহানাটা কেন, আর টালবাহানা ঠিক কিভাবে হলো? আজকের গ্রাউন্ড রিপোর্টে সরকারি নথি তুলে তুলে মুখার্জি কমিশন এবং মুখার্জি কমিশনের সঙ্গে ভারতের টোকিওতে অবস্থিত দূতাবাস, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, হোম মিনিস্ট্রি, সিসিএমবির যে চিঠিতে কথোপকথন হয়েছে, টেলিফ্যাক্সে কথোপকথন হয়েছে, তার এক্সক্লুসিভ ডিটেলস আজ গ্রাউন্ড রিপোর্টে এক এক করে দেখাবো। প্রথম চিঠি, 12ই নভেম্বর 2002 ভারতীয় দূতাবাসের তরফ থেকে মুখার্জি কমিশনকে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে জানানো হয়, কমিশনের নির্দেশে 24শে অক্টোবর 2002 দুপুর 3:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত রেনকোজি মন্দিরে ছিলেন ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা। কমিশনের নির্দেশ মতো চিতাভস্মের ছবি তোলা হয়। গোটা ঘটনার সাক্ষী ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত ও তার স্ত্রী। মোট 8টি ছবি তোলা হয়। সেই ছবি পাঠানো হয় কমিশনের কাছে 12ই নভেম্বর 2002। গোটা ঘটনার সাক্ষী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন। 8টি ছবি তোলা হয়, সেই ছবি কমিশনকে দেওয়া হয়। 5ই ডিসেম্বর 2002 মেমো নম্বর JMCI/EO 2002-2003 83/443 সেন্টার ফর সেলুলার ও মলিকিউলার বায়োলজির ডিরেক্টরকে এই চিতাভস্মের ছবি সহ একটি চিঠি দেয় কমিশন। কমিশন জানতে চায়, এই চিতাভস্ম থেকে ডিএনএ পরীক্ষা করে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া সম্ভব কিনা। 10ই ডিসেম্বর 2002 মেমো নম্বর DCCMB/34 সিসিএমবির ডিরেক্টরকে চিঠি মুখার্জি কমিশন। অর্থাৎ সিসিএমবির ডিরেক্টর তিনি মুখার্জি কমিশনে একটি চিঠি দেন এবং চিঠিতে কমিশনকে জানান যে সম্ভাবনা কম হলেও ছবিতে যে হাড় ও দাঁতের অংশ রয়েছে তার থেকে ডিএনএ পরীক্ষা করে মৃত ব্যক্তির পরিচয় নির্ধারণ করা সম্ভব। এর জন্য দুটি তথ্য তাদের প্রয়োজন। এক, হাড়ের অংশ ঠিক কতটা পুড়ে গেছে তার তথ্য, এবং 2, নেতাজির পরিবারের সদস্যদের রক্তের নমুনা। এই 2 যদি পাওয়া যায়, 10ই ডিসেম্বর ডিরেক্টর সিসিএমবি মুখার্জি কমিশনকে জানাচ্ছে সবকিছু সম্ভব। 17ই ডিসেম্বর 2002 মেমো নম্বর JMCI/EO 2002-2003 83/468 মুখার্জি কমিশন টোকিওতে থাকা ভারতীয় দূতাবাসকে একটি চিঠি লিখে সিসিএমবির চাওয়া তথ্যের কথা জানায় এবং সেই তথ্য যাতে দ্রুত দেওয়া হয় তার অনুরোধ করে। 27শে ডিসেম্বর 2002 ভারতীয় দূতাবাসের একটি জরুরি টেলিফ্যাক্স আসে মুখার্জি কমিশনের কাছে। সেই টেলিফ্যাক্সে কি বলা হয়? 17ই ডিসেম্বর 2002 লেখা চিঠির জবাব না আসায় 26শে ডিসেম্বর আবার টেলিফ্যাক্স করে ভারতীয় দূতাবাসের জবাব জানতে চায় কমিশন। উত্তরে এই 27 তারিখের টেলিফ্যাক্সে, জরুরি টেলিফ্যাক্সে ভারতীয় দূতাবাস জানায় 2 জন আধিকারিক যারা রেনকোজি মন্দিরে গিয়েছিলেন তারা দুজনেই অন্যত্র চলে গেছেন, তাই তথ্য দিতে আরো সময় লাগবে। কত সময় লাগবে তা বলা মুশকিল। এই অবধি সব ঠিক ছিল। মুখার্জি কমিশনের নির্দেশে 2 জন আধিকারিক টোকিও এম্বাসি থেকে তারা পৌঁছলেন রেনকোজিতে।
সেখানে ছবি তুললেন, ছবি তুলে ফিরে এলেন। অনেকের আজকে তাড়াহুড়ো রয়েছে, বোঝাই যাচ্ছে। 13ই মার্চ 2003 মেমো নম্বর JMCI/EO 2002-2003/83/590। 3 মাস কেটে যাওয়ার পর কোনো উত্তর না আসায় কমিশন বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে দ্রুত তথ্য দেওয়ার আর্জি জানায়। এর একটি কারণ হচ্ছে এমবাসি থেকে টেলিফ্যাক্স আসার পর আরেকটি টেলিফ্যাক্স এসেছিল। সেই টেলিফ্যাক্সে বলা হয়েছিল যে যা কমিউনিকেশন হবে এবার বিদেশ মন্ত্রকের সঙ্গে হবে। জবাবে 26শে মার্চ 2003 মেমো নম্বর 25/4/NGO ভলিউম 19 কমিশনের চিঠির উত্তরে বিদেশ মন্ত্রক জানায় এই বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ এমবাসি জানালো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সিদ্ধান্ত নেবে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স জানালো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সিদ্ধান্ত নেবে। এবার আসি গোটা 1 বছর পর 31শে মে 2004, 1 বছরের টালবাহানা। মেমো নম্বর 25/4/NGO-X1 মুখার্জি কমিশনকে চিঠি দিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রক জানায় রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত চিতাভস্মের ডিএনএ পরীক্ষার সম্মতি দিয়েছে। চিঠিতে ভারত সরকারের বিদেশ মন্ত্রক জানতে চায় মুখার্জি কমিশনের পরবর্তী পদক্ষেপ কি হবে। ভাবুন, 31শে মে 2004 এই চিঠি আসছে, কিন্তু ততদিনে কিন্তু বলে দেওয়া হয়ে গিয়েছে যে ডিএনএ টেস্ট তারা করতে চায় এবং তাই নিয়ে সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি তাদের সঙ্গে কথোপকথন হয়েছে। তার আগে একাধিকবার জানতে চাওয়া হয়েছে যে কি হবে কি হবে না। 17 জুন 2004 মেমো নম্বর JMCI/EO 2002-2003/83/86 মুখার্জি কমিশন বিদেশ মন্ত্রককে জানায় যে তারা সিদ্ধান্ত নিয়েছেন ডিএনএ পরীক্ষা করানোর। এই সিদ্ধান্ত তারা আগেও নিয়েছিলেন। 17 জুন 2004 মেমো নাম্বার JMCO/EO 2002-2003/83 মুখার্জি কমিশনের পক্ষ থেকে বিদেশ মন্ত্রককে একটি চিঠি লিখে জানানো হয় তারা ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, ভারত সরকার যেন যথাযথ পদক্ষেপ নেয় পরীক্ষার জন্য। এরপর আবার দীর্ঘ টালবাহানা। পরীক্ষা কোথায় হবে, কিভাবে হবে তা নিয়ে টালবাহানা। শেষমেশ 3রা নভেম্বর 2004 সেন্টার ফর মলিকিউলার অ্যান্ড সেলুলার বায়োলজি CCMB তারা একটি চিঠি পাঠায়, মেমো নম্বর DCCMB/LS। কমিশনকে চিঠি দিয়ে CCMB ডিরেক্টর জানান তাদের নতুন যে ল্যাব তৈরি হয়েছে তাতে এই ডিএনএ পরীক্ষা করা সম্ভব। চিতাভস্ম ভারতে আনা হলেই পরীক্ষা করা হবে। 25শে এপ্রিল মেমো নম্বর 25/4 ভলিউম XIV বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় মন্দিরের প্রধান পুরোহিত ডিএনএ পরীক্ষায় সম্মতি দিয়েছেন এবং বলেছেন যে এই পরিচয় ডিএনএ পরীক্ষার পরিচয় যদি নেতাজিরই হয় তাহলে সেই চিতাভস্ম তারা ভারতে পাঠাতেও রাজি। আবার শুরু হলো টালবাহানা। চিতাভস্ম আর এখানে আসে না, ডিএনএ পরীক্ষা হয় না। এরপর ডিএনএ পরীক্ষা কোনোদিনই হয়নি, চিতাভস্ম ভারতে আসেনি। মুখার্জি কমিশন পরীক্ষা ছাড়াই তাদের রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্টে মুখার্জি কমিশন বলেন যে ওখানেই তারা নেতাজি মারা গিয়েছেন তার কোনো প্রমাণ তারা পায়নি। যে প্রমাণটা পাওয়া যেত যদি এই ডিএনএ পরীক্ষা করানো হতো। বারবার কমিশনকে বলার পরেও, বারবার কমিশন আর্জি করার পরেও সরকারি টালবাহানায় বারবার এই চিতাভস্ম আনার প্রক্রিয়া পিছিয়েছে। শুধু পেছোয়নি, কোথাও গিয়ে একেবারে স্ট্যান্ড স্টিল হয়ে গিয়েছে। 2005 সালে যখন মুখার্জি কমিশন রিপোর্ট জমা দিচ্ছে তখনও ডিএনএ পরীক্ষা হয়নি এবং আজও সেই পরীক্ষা বা চিতাভস্ম ভারতে আনার কোনো আগ্রহই কোনো সরকার দেখায়নি। কেন দেখায়নি সেটাই তো প্রশ্ন। কারণ একমাত্র এই পরীক্ষাই সঠিকভাবে নির্ধারণ করতে পারত ওই চিতাভস্ম কার। নেতাজির পরিবারের ব্লাড স্যাম্পল পাওয়া খুবই সহজ,
তার একাধিক লিনিয়েজ রয়েছে, বংশধরেরা রয়েছে। এবং সেই সময় সিসিএমবির একটি চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই চিঠিটি যেটা 2004 সালে লেখা হয়, যে চিঠিতে একেবারে, যেটা আমরা হাইলাইট করে দেখাচ্ছি, লেখা রয়েছে যে ছবিতে দেখা সেই হাড়ের টুকরোগুলো, সেই দাঁতের টুকরোগুলো, সেগুলো থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করে মৃত ব্যক্তির পরিচয় সামনে আনা সম্ভব। 2004 সালে এই চিঠি পাঠানো হয়েছিল সিসিএমবির পক্ষ থেকে। সিসিএমবি বারবার বলেছিল এবং এই চিঠিতে উল্লেখ করেছিল কিভাবে সেই স্যাম্পেলগুলোকে আনতে হবে, যে কোনো ফ্রিজার কিংবা কোনো রকম বরফ কিচ্ছু লাগবে না, প্লাস্টিকের প্যাকেটে ভালো করে সিল করে, ভ্যাকুয়াম এয়ারটাইট সিল করে সেগুলোকে আনলেই সেখান থেকে চিতাভস্মর ডিএনএ টেস্ট করা সম্ভব। হয়নি। কেন হয়নি কেউ জানে না। 3টে জায়গায় খুব খটকা লাগছে জানেন। প্রথম, মুখার্জি কমিশন প্রথম থেকে 17 ডিসেম্বর 2002 মুখার্জি কমিশন ভারতীয় এম্বাসি টোকিওতে যেটা রয়েছে সেখানে অর্ডার দিলেন যে রেনকোজি মন্দিরে যেতে হবে, গিয়ে সেই চিতাভস্মের ছবি তুলে আনতে হবে। এবং বিশ্বাস করুন চলেও গেল। 2জন আধিকারিক গিয়েছিলেন, মিস্টার আর্মস্ট্রং এবং তার সঙ্গে তার সহকারী, ফার্স্ট সেক্রেটারি এবং সেকেন্ড সেক্রেটারি। তারা গিয়েছিলেন, তারা সেখানে ছবি তুললেন, 8টা ছবি তুললেন এবং সেই ছবির সাক্ষী হয়ে রইলেন সেই রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত। সেই ছবি পাঠানো হলো মুখার্জি কমিশনকে 27 ডিসেম্বর 2002 এর মাঝখানে জরুরি টেলিফ্যাক্সে। সেই টেলিফ্যাক্সের পর এমন কি ঘটল যে সমস্যা শুরু হলো। 12 নভেম্বর প্রথম মুখার্জি কমিশন চিঠি পান যে রেনকোজি মন্দিরের ফটোগ্রাফিক এভিডেন্স পাওয়া গিয়েছে। 5 ডিসেম্বর সেলুলার মলিকিউলার বায়োলজির ডিরেক্টর চিতাভস্মের ছবি পেলেন। 10 ডিসেম্বর সিসিএমবি ডিরেক্টরি মুখার্জি কমিশনকে বললেন সম্ভব 2টি তথ্য লাগবে, হাড় কতটা পুড়েছে এবং নেতাজির পরিবারের সদস্যের রক্ত নমুনা, এই দুটো পেলেই বাকি গোটা টেস্ট করা সম্ভব। 17 ডিসেম্বর 2002 মুখার্জি কমিশন দূতাবাসে ফোন করছেন, টেলিফ্যাক্স করে বলছেন যে এই তথ্য তাড়াতাড়ি পাঠাও, অনুরোধ করছি। 27 ডিসেম্বর ভারতীয় দূতাবাস টেলিফ্যাক্স করে জবাব দিচ্ছে যে 2জন ছিল আধিকারিক যারা গিয়েছিলেন তারা ট্রান্সফার হয়ে গেছে। সময় কত লাগবে কেউ জানে না, সময় দিতে হবে। এবং তারপর যখন মুখার্জি কমিশন আর একবার চিঠি পাঠাচ্ছেন, তখন ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর আমরা নই, এবার আপনাদের যোগাযোগ করতে হবে বিদেশ মন্ত্রকের সাথে। 13 মার্চ 2003-এ 3 মাস কেটে যাওয়ার পর মুখার্জি কমিশন যখন কোনো উত্তর পাচ্ছে না, তখন বিদেশ মন্ত্রককে কমিশন চিঠি লেখে এবং বলে দ্রুত এই তথ্য দিন। 26 মার্চ সেই চিঠির উত্তরে বিদেশ মন্ত্রক কমিশনকে জানাচ্ছে যে আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত নেবে হোম মিনিস্ট্রি। 31 মে, তার মাঝখানে হোম মিনিস্ট্রি থেকে চিঠি এসে হোম মিনিস্ট্রি বলছে আমরা বিদেশ মন্ত্রককে বলছি তাড়াতাড়ি দেখতে। 2003-এর পর 26 মার্চ 2003-এর পর 31 মে 2004, প্রায় 1 বছর পর বিদেশ মন্ত্রক চিঠি পাঠাচ্ছে, মেমো নাম্বার 25/4/NGO-XI, যে রেনকোজি মন্দিরের প্রধান তিনি চিতাভস্মের ডিএনএ পরীক্ষায় সম্মতি দিয়েছেন। ভারত সরকার বিদেশ মন্ত্রক জানতে চায় যে এবার মুখার্জি কমিশন কি ঠিক করছে। মুখার্জি কমিশন 17 জুন সেই রিপ্লাইতে বলছে যে তারা ডিএনএ পরীক্ষা করবেন, তারা এক প্রকার বদ্ধপরিকর। 17 জুন মুখার্জি কমিশনের পক্ষ থেকে বিদেশ মন্ত্রককে জানানো হচ্ছে যে তারা ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবার সরকার পদক্ষেপ নিক সেই চিতাভস্ম আনানোর এবং যাতে পরীক্ষা করা যায়। তারপর আবার টালবাহানা চলল, কোথায় পরীক্ষা হবে, ভারতে হবে, জাপানে হবে, ইউকেতে হবে, ফ্রান্সে হবে, জার্মানিতে হবে। শেষে সেই 3 নভেম্বর 2004-এ কমিশনকে সিসিএমবি চিঠি দিয়ে জানাচ্ছে যে কোথাও জানার দরকার নেই, তাদের যে নতুন ল্যাবরেটরি হয়েছে সেখানেই এটা হতে পারে। 25 এপ্রিল 2005, ভাবুন 3 নভেম্বর 2004-এর পর 25 এপ্রিল 2005 বিদেশ মন্ত্রকের তরফে জানানো হচ্ছে
যে মন্দিরের প্রধান ডিএনএ পরীক্ষায় সম্মতি দিয়েছেন এবং বলছেন যে পরিচয় যদি নেতাজিরই হয় তাহলে সেই চিতাভস্মের কিছুটা অংশ তাদের যেন রাখতে দেওয়া হয়, তারা সেই মন্দিরে রাখবেন এবং বাকিটা ভারত নিয়ে যেতে চান। তারপর আর কিছু হয়নি। কেন হয়নি কেউ জানে না। অনিতা বসু পাফ নেতাজির কন্যা। নেতাজির চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দির থেকে ভারতে আনা হোক, এমনটাই দাবি নেতাজির কন্যা অনিতা বসু পাফের। তিনি বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম সরকার নেতাজি ও তার পরিবার সম্পর্কিত সর্বশেষ ভারতীয় নথিগুলি প্রকাশ করেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একই কাজ করেছিলেন। এই সময় অনেকেই আশা করেছিলেন ওই সব নথিতে কিছু পাওয়া যেতে পারে। তবে তারপর এখনো অনেক কথা চলছে। নেতাজি তার মাতৃভূমি এবং স্বদেশের প্রতি গভীরভাবে নিবেদিত ছিলেন। ভারতকে স্বাধীন করতে তিনি সর্বস্ব ত্যাগ করে রাজি ছিলেন। যেহেতু এটি তার জীবদ্দশায় অর্জিত হয়নি, অর্থাৎ ভারতে আসতে পারেননি, তাই তিনি অন্তত মরণোত্তর তার দেশে ফিরে আসুক, তার অনুমতি পাওয়া যাক। এই একই মত প্রকাশ করছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসুও। চন্দ্র বসু কি বলছেন শোনাবো। দেখুন, যখন আমরা দাবি করেছিলাম ওপেন প্ল্যাটফর্ম ফর নেতাজির পক্ষ থেকে যে সব গোপনীয় নথি বহু বছর ধরে গোপনীয় রাখা ছিল সেগুলো প্রকাশিত করার জন্য আমরা দাবি করেছিলাম কেন্দ্রীয় সরকার, এনডিএ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে। তো আমরা খুবই আনন্দিত যে সেই প্রস্তাব আমাদের গৃহীত হয় এবং 2016 আর 17 সালে সমস্ত নথি প্রকাশিত হয়। সেই নথির ওপর ভিত্তি করে 10টি রিপোর্ট আমরা দেখেছি এবং এই 10টি রিপোর্টে অকাট্য প্রমাণ রয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রাণ বিসর্জন দিয়েছিলেন 18ই অগস্ট 1945 সালে। কিন্তু যেহেতু প্রমাণ সামনে এসেছে এবং এখন 10টি রিপোর্টের মাধ্যমে আমরা এটি স্পষ্ট হয়ে গেছে ওনার মৃত্যু হয়েছিল এবং ওনার রিমেন্স চিতাভস্ম রেনকোজি মন্দিরে জাপানে রাখা রয়েছে। তাই আমরা দাবি করেছিলাম, এখন সম্প্রতিও আমরা চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে, যে এই যে চিতাভস্ম রেনকোজি মন্দিরে রাখা সঠিক নয়, এটি ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসা উচিত। জাস্টিস মুখার্জি উনি প্রথমত উনি যে তথ্যের উপর ভিত্তি করে বলেছিলেন যে নেতাজির মৃত্যু ঘটেনি, সেই তথ্য সঠিক নয়, ওনার ভুল ধারণা হয়েছিল। মুখার্জি কমিশন তো ভারত সরকার সেটি বাতিল করে দেয়, কেন জাস্টিস মুখার্জি সেইভাবে কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি। আর আরেকটি বিষয়, আপনি যে ওই রেনকোজি মন্দিরের ডিএনএ টেস্ট বললেন, স্পষ্টভাবে প্লিজ বলেছিলেন যে ডিএনএ টেস্ট করার জন্য ওরা পুরো একেবারে সহযোগিতা করবে, কিন্তু জাস্টিস মুখার্জি সেটি কিন্তু উল্লেখ করেননি। এখন কেন করেননি সেটা বলার আমার পক্ষে এখন সম্ভব নয়। ভারত সরকারের সেই সময়ের নথি, একাধিক নথি, সেই নথি কখনো মিথ্যে কথা বলে না। আজ চন্দ্র বসু সেই প্রশ্ন তুলল যেই প্রশ্ন আমরাও তুলছি, অনিতা বসু পাফ তুলছেন, চন্দ্র বসু তুলছেন, মাধুরী বসু তুলছেন, সুগত বসু তুলছেন, কৃষ্ণা বসু তুলছেন। ডিএনএ টেস্টটা কেন করা হলো না? সেই ডিএনএ টেস্টটা হয়ে গেলেই তো সব জল্পনার অবসান। আমাদের দেশের নায়ক, আমাদের বীরবঙ্গ সন্তান, তার এইটুকু তো প্রাপ্য। সুগত বসু, চন্দ্র বসু, মাধুরী বসু, কৃষ্ণা বসু, এমনকি অনিতা বসু পাফ, যিনি সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে এই আলোচনায়, তারা বিশ্বাস করেন নেতাজির মৃত্যু হয়েছিল সেই এবং তার চিতাভস্ম রেনকোজি মন্দিরেই রয়েছে। কিভাবে মৃত্যু হয়েছিল? শেহনাওয়াজ যে কমিশন ছিল, শেহনাওয়াজ কমিশনের 3 জন মেম্বার ছিল, সেই 3 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার বলেছিলেন 18ই অগস্ট 1945 সালে প্রিন্ট প্রেসে মৃত্যু হয়েছিল। একমাত্র সুরেশচন্দ্র বসু তিনি এই মত প্রকাশ করেননি। জাস্টিস মুখার্জি কমিশন কিন্তু তথ্যের অভাবে কি কারণে মৃত্যু, কোথায় মৃত্যু, এই উত্তর খুঁজতে পারেনি। এই উত্তর তারা খুঁজতে পারেনি নাকি এই নথি তো বলছে অন্য কথা, এই উত্তর খুঁজতে দেওয়া হয়নি। সরকারি নথি, UPA 2 সরকারের। কেন?
কোন কারণে ইউপিএ 1 ইউপিএ 2 সরকার এই তথ্য গোপন করতে চেয়েছিল, ডিএনএ টেস্ট করায়নি? আর ঠিক কোন কারণে এখনো নরেন্দ্র মোদীর সরকার রেনকোজি মন্দির থেকে সেই ছাইভস্য, সেই চিতাভস্য এখানে নিয়ে আসছেন না? প্রশ্ন রয়েছে।